সরকার গঠনের পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানের বাস ঘেরাও করেছে সাধারণ জনতা। আক্রমণ হয় তারেক রহমানের উপর বগুড়ার রাজপথে। এদিকে আজ তারেক রহমান নিজ জেলা বগুড়া গিয়ে কঠিন তুপের মুখে পড়েছে। জামাত এবং আওয়ামী লীগ এক হয়ে তারেক রহমানের উপর আক্রমণ করে ধ্বংসলীলা করে বগুড়ার রাজপথে। এই নিয়ে দেশবাসী অবাক হয়েছে। দর্শক, প্রধানমন্ত্রী সফরের আরো তথ্য জানানোর চেষ্টা করবো। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী SM আবু সাইদ। দীর্ঘদিনের যে মহেন্দ্রক্ষণের অপেক্ষা ছিল বগুড়াবাসী, সেটা কিন্তু ইতোমধ্যে গণনা শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী সকাল 10টায় বগুড়ায় পৌঁছেছেন এবং তিনি এখন যে আগুন জ্বালাইছেন, এই আগুনে আপনাদের সবাইকে কম বেশি পুড়তে হবে। এই আগুন থেকে আপনারা কেউ সহসায় মুক্তি পাবেন না, এটা রিয়েলিটি। বর্তমানে বাংলাদেশের একদল তথাকথিত সুবিধাবাদী এই লালবদর গুলা, দুঃখিত লালবদর বলতে বাধ্য হচ্ছি, কারণ এই লালবদরদের কারণে বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপট, বাংলাদেশ আজকে এই সংকটের দিকে। জুলাইয়ের ক্রেডিট নিয়েও আমাদের সমস্যা নেই, কামড়া কামড়ি তো আমরা যাইতে চাই না। আমাদের সমস্যা যে জায়গায় বর্তমান, এখানে কথা বলি, কারণ বিএনপি আসলেই কেন জানি আমাদের আলোচনাগুলা পিছনের দিকে চলে যায়। প্রধানমন্ত্রী দীর্ঘ 2 দশক পর তার নিজ পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে যাবেন। সেখানে 12টি মৌজার তার নিজ গ্রামের বাসিন্দাদের মাঝে আসলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা। তারেক রহমান আজ বগুড়া গিয়েছেন। সেইখানে গিয়ে কঠিন তুপের মুখে পড়েন জামাত এবং আওয়ামী লীগের পরিকল্পনায়। দর্শক শ্রোতা, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তার নিজ জন্মভূমি বগুড়ায় গিয়েছেন। এইটাকে কেন্দ্র করে বগুড়ার প্রত্যেকটা জনগণ আগ্রহে ছিল যে কখন তারেক রহমান আসবেন। তিনি যাওয়ার পরে কিন্তু বিশাল একটি ঘটনা ঘটে। বগুড়ার রাজপথ উত্তাল হয়। আওয়ামী লীগ এবং জামাতের কপাল খুলে তারা এই সুযোগটাকে কাজে লাগায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে বগুড়ার পরিস্থিতি এবং এই নিয়ে তারেক রহমান কি বলেন বা দেশের রাজনীতির মধ্যে কি কি ঘটনা ঘটে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। দর্শক, প্রধানমন্ত্রী সফরের আরো তথ্য জানানোর চেষ্টা করবো। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী SM আবু সাইদ। সাইদ, প্রধানমন্ত্রী তো ইতোমধ্যেই বগুড়া পৌঁছে গেছেন। নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? কি কি কর্মসূচি রয়েছে সারাদিন ব্যাপী? কখন নাগাদ শুরু হতে যাচ্ছে জানাবেন সার্বিক তথ্য। জি কানিস লাবণী, আপনাকে ধন্যবাদ। দীর্ঘদিনের যে মহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিল বগুড়াবাসী, সেটা কিন্তু ইতোমধ্যে গণনা শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী সকাল 10টায় বগুড়ায় পৌঁছেছেন এবং তিনি এখন বগুড়া সার্কিট হাউসে অবস্থান করছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে বগুড়া জসকোট প্রাঙ্গণ এলাকায় আছেন। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে দেখুন, প্রচুর লোকজন কিন্তু এই এলাকায় অবস্থান করছেন এবং তারা কিন্তু প্রধানমন্ত্রীকে এক নজর দেখা এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে অপেক্ষা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এই জসকোটে প্রবেশ করবেন এবং এখানে একটি আইনজীবী সমিতির ভবন, সেই ভবন উদ্বোধন করবেন। এরপরে বিল বোর্ড যেটা বেল, সেটা কিন্তু চালু করবেন এবং সেইটার উদ্বোধন শেষে তিনি বগুড়া পৌরসভা, যেটা 150 বছরের পুরনো পৌরসভা, সেই পৌরসভার উদ্বোধন, অর্থাৎ সিটি কর্পোরেশনে রূপান্তরিত হচ্ছে, সেটার আনুষ্ঠানিকভাবে তিনি কিন্তু উদ্বোধন করবেন। এরপরে তিনি গাবতলীর বাগবাড়ি, তার নিজ এলাকা, সেখানে যাবেন। সেখানে গিয়ে এই কার্ড বিতরণ এবং নদী খননের বিষয় আছে, খাল খননের বিষয় আছে, সেই বিষয়ে তিনি অংশগ্রহণ করবেন। দুপুরে তিনি আলতাফুন্নেসা খেলার মাঠ বগুড়ায় তিনি বিএনপি আয়োজিত জনসভায় তিনি যোগদান করবেন। লাবণী, আপনাকে দেখাতে চাই যে এই মুহূর্তে সেই মহেন্দ্রক্ষণ প্রধানমন্ত্রী কিন্তু তার বহর কিন্তু চলে আসছে। আর কয়েক মিনিটের মধ্যেই তিনি কিন্তু এই জসকোট প্রাঙ্গণ এলাকায় ঢুকবেন। প্রচুর লোক সমাগম কিন্তু এখানে ঘটেছে এবং আপনারা দেখছেন যে তাদের উচ্ছ্বাস, তাদের যে আনন্দ, তাদের আনন্দ এবং উচ্ছ্বাস কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি।
এবং আমরা যেটা লক্ষ্য করছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা যে বহরটায় আর কিছুক্ষণের মধ্যে সরাসরি জজকোর্ট এলাকায় ঢুকবেন। শত শত মানুষ কিন্তু চারদিকে উৎসুক অবস্থায় দাঁড়িয়ে আছে এবং প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যে মানুষের মধ্যে উচ্ছ্বাস আনন্দ, সে আনন্দ কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সেই শুভ মাহেন্দ্রক্ষণ বগুড়াবাসী যেটা মনে করেন যে বিগত 20 বছরে বগুড়ার উন্নয়ন হচ্ছে, বঞ্চিত ছিল সেই বগুড়াবাসীর অবস্থানটাই আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে প্রধানমন্ত্রীর গাড়ির বহর সকাল 10টায় সার্কিট হাউসে ঢুকলেও এই মুহূর্তে কিন্তু সরাসরি জজকোর্ট এরিয়ায় ঢুকছেন এবং জজকোর্ট এরিয়ায় কিন্তু তিনি সেখানে একটি বার সমিতির ভবনের উদ্বোধন করবেন এবং বেল বোর্ড সেটাকে তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সেইটাই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রীর যে বহরটা, সেই বহরটা কিন্তু সরাসরি চলে আসছে। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে আমরা সরাসরি বগুড়া শহরের জজকোর্ট এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আজকের সেই মাহেন্দ্রক্ষণ গণনা শুরু হয়ে গেছে এবং শত শত মানুষ অপেক্ষা করছে এবং প্রধানমন্ত্রী কিন্তু তার বহরটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই জজকোর্ট এরিয়ায় ঢুকবেন। লাবণী, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 20 বছর বগুড়ার মানুষ বগুড়ার উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছিল এবং বগুড়াবাসীর যে প্রত্যাশিত উন্নয়ন, সেই উন্নয়ন তারা পায়নি এবং এই বগুড়া পৌরসভা 2004 সালে সিটি কর্পোরেশনে উন্নতি হওয়ার জন্য যা যা উপকরণ প্রয়োজন, লোকবলের প্রয়োজন, সবই কিন্তু বগুড়া পৌরসভার রয়েছে। তথাপি শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যতার কারণেই কিন্তু সেটা উদ্বোধন করা সম্ভব হয়নি। আপনারা দেখছেন যে মানুষের বাঁধ ভাঙ্গা জোয়ার এবং তার মধ্য দিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি এগিয়ে আসছে। আমরা একটু সরাসরি দেখাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর বহর কিন্তু এগিয়ে আসছে এবং সরাসরি আপনারা দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর বহর কিন্তু জজকোর্টের ভিতরে ঢুকছে এবং প্রচুর মানুষ তাকে স্বাগত জানাচ্ছে, করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি পায়ে হেঁটে কিন্তু উনি আসছেন। লাবণী, আপনি দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রী পায়ে হেঁটে মানুষের সাথে কর্মদন সরাসরি মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং আপনারা দেখছেন যে প্রতিটি মানুষের সাথে তিনি কিন্তু একেবারে মিশে গেছে, প্রতিটি মানুষের সাথে কথা বলছেন। বগুড়ার সন্তান, বগুড়ার মানুষ মাননীয় প্রধানমন্ত্রী, সেটা কিন্তু তার আচরণের মধ্য দিয়ে প্রমাণিত আবারও হলো যে তিনি সরাসরি এই মানুষের সাথে কিভাবে মিশে যেতে পারেন, সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাবণী, আপনি নিশ্চয় দেখলেন যে সার্কিট হাউস থেকে সরাসরি তিনি পায়ে হেঁটে কিন্তু বগুড়া জজকোর্ট প্রাঙ্গণে উনি চলে এসেছেন এবং জজকোর্ট প্রাঙ্গণে হেঁটে মানুষের সাথে কুশল বিনিময় করে কর্দমর্দন করে কথা বলে কিন্তু তিনি জজকোর্টের ভিতরে ঢুকেছেন। মানুষ আবেগ আপ্লুত এবং আনন্দিত, উৎসাহিত। তারা দীর্ঘদিনের যে বঞ্চনা, তাদের প্রিয় নেতা, তাদের প্রিয় সন্তানকে কাছে পেয়ে তারা আবেগ আপ্লুত হয়েছেন। যতই ঘুরি উড়াতে লাটাই তো আমার হাতে। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতি করতেছে, এরা যতই ঘুরি উড়াক লাটাই কিন্তু আমাদের হাতে, মানে বাংলাদেশ আওয়ামী লীগের হাতে। এখন অনেকেই বলতে পারেন আওয়ামী লীগ পালিয়ে গেছে, হারিয়ে গেছে, শেষ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। ওকে, মেনে নিলাম। চালান না রাষ্ট্র, যে আগুন জ্বালাইছেন এই আগুনে আপনাদের সবাইকে কম বেশি পুড়তে হবে। এই আগুন থেকে আপনারা কেউ সহসায় মুক্তি পাবেন না, এটা রিয়েলিটি। বর্তমানে বাংলাদেশের একদল তথাকথিত সুবিধাবাদী বুদ্ধিজীবী, এদের মধ্যে অনেকেই মধ্যবিত্ত রাজনৈতিক বিশেষজ্ঞ, এরা অস্থির হয়ে গেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কেন বাংলাদেশে যাচ্ছেন না, কেন বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন না, কেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করতেছেন না, কেন বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরার জন্য যাবতীয় বন্দোবস্ত করছে না, কেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদেরকে জানান দিতে পারতেছে না, নিজেদের উপর যে আরোপিত নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না।
অর্থাৎ আলটিমেটলি এই মধ্যবিত্ত শ্রেণী, এই গণমাধ্যম ব্যক্তিত্বরা, এই বুদ্ধিজীবীরা, এই টকশো স্পেশালিস্টরা, এই লালবদরগুলা, দুঃখিত লালবদর বলতে বাধ্য হচ্ছি কারণ এই লালবদরদের কারণে বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপট, বাংলাদেশ আজকে এই সংকটের দিকে এগিয়ে গেছে। এরা অস্থির হয়ে গেছে, কেন শেখের বেটি বাংলাদেশে যাচ্ছেন না, কেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে আরো একটা আন্দোলন সংগঠিত করছে না, কারণ বাংলাদেশের তো সর্বনাশ হয়ে গেছে। ভাই সব আপনারা যারা অস্থির হয়ে গেছেন তাদের একটি কঠিন সত্য হজম করতে হবে। বাংলাদেশে আজকের যেই পরিস্থিতি, যেই প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, সেই সবের জন্য আপনারা সবাই কম বেশি দায়ী এবং এসবের বিস্ফল ভোগ করার দায় সম্পূর্ণ আপনাদের। এইসব বিস্ফল ভোগ করার জন্য আপনারা আমাদেরকে কেন ডাকছেন? কেন বঙ্গবন্ধুর কন্যাকে আপনারা বাংলাদেশে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন? কেন আপনাদেরকে এখন প্রয়োজন বাংলাদেশ আওয়ামী লীগের? আমরা বুঝি না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ কেন অন্যের করা পাপের বোঝা নিজের কাঁধে তুলে নেবে? ভাই সব বলেন তো আমাকে। আওয়ামী লীগ কেন এই 1.5 বছরে যে অন্যায় অপকর্ম করেছে, ইউনূস, জামাত, বিএনপি, এনসিপি, এদের পাপের বোঝা কেন আওয়ামী লীগ নিজের কাঁধে তুলে নেবে? কেন শেখ হাসিনা এদের পাপের বোঝা নিজের কাঁধে তুলে নেবেন? ইউনূস, জামাত, বিএনপির মাইনাস থিওরি এবং বাংলাদেশের মানুষের দায়ে বর্তমানে বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তার মূল ভূমিকায় ছিল জামাত, ইউনূস, বিএনপি, এনসিপি। এদের ক্ষমতার লালসার কারণে বাংলাদেশের আজকের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। এটা আপনারা মানেন কি না মানেন, এটাই চিরন্তন সত্য। তারা আন্তর্জাতিক মহলের সাথে হাত মিলিয়ে যে মরণ ফাঁদ পেতেছে, তাতে করে দেশ একটা খাদের কিনারায় দাঁড়িয়েছে। যে কোনো সময় এই খাদের কিনারা থেকে খাদে পড়ে যাবে বাংলাদেশ নামক পরাধীন রাষ্ট্র। যে রাষ্ট্র এখন প্রাদেশিক সরকার ব্যবস্থায় পরিচালিত হয়, যে রাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ডিপ স্টেট, এই খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দেশের অপতৎপরতার দায় নেবে শেখ হাসিনা। কেন নেবে ভাই? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কেন আপনাদের এই অপতৎপরতার দায় নেবেন? কেন এই সংকটের দায়, কেন এই অপকর্মের দায় শেখ হাসিনা নেবেন? ইউনূসের প্ররোচনায় তারেক রহমান, জামাতের সাদা শকুন আমির শফিকুর রহমান, এনসিপির নাহিদরা যে দেশবিরোধী আত্মঘাতী দীর্ঘমেয়াদী বাণিজ্যিক চুক্তিতে জড়িয়ে পড়েছে, যে চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে মার্কিন কলোনি বানিয়েছে, সেগুলো রিভার্স করা কিংবা পরিবর্তন করা আন্তর্জাতিক আদালতের চোখে দুঃসাধ্য। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখন তিনি ওখানে থেকেই ভার্চুয়ালি তার নেতা কর্মী সহ অনেকের সঙ্গে অনেক কথা বলছেন, তার অডিওতে বিভিন্ন ধরনের কথা আমরা শুনছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। গত 20 মাস 21 মাস ধরেই তার বিভিন্ন অডিওতে তার বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন রকমের মন্তব্য, এগুলো শুনে আসছি। আমরা যখন দেখলাম যে 2025-এর শুরুর দিকে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়া হলো, সেই সময়ও অভিযোগ ছিল জুলাই যোদ্ধাদের যে শেখ হাসিনা উস্কে দিয়েছেন জুলাই যোদ্ধাদের, বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করবেন। এই মিটিং করার ডেট যেদিন ছিল সেদিনই 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটানো হয়েছিল। মিটিংয়ের কথা ছিল রাত 9টায়, 32 নম্বর ভাঙা শুরু হয়েছিল সন্ধ্যা থেকেই। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে তিনি ভার্চুয়ালি মিটিং করেছেন। ইদানিং বেশ কয়েক মাস ধরে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ফিজিক্যালি তিনি নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী অনেকের সঙ্গে মিটিং করছেন। প্রতি সপ্তাহে অন্তত 5 থেকে 7 জনের সঙ্গে তিনি ফিজিক্যালি মিটিং করছেন এবং এই সুযোগটা ভারত সরকার করে দিচ্ছে, এরকমটাই শোনা যাচ্ছে। এরই মাঝে ভারত সরকারকে কেন্দ্র করে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবর রটিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, যেগুলো ভারতের সাংবাদিকরা অস্বীকার করছেন। সেটা হচ্ছে যে ভারত সরকার শেখ হাসিনাকে 2টো প্রস্তাব দিয়েছে, হয় আপনি রিফাইন আওয়ামী লীগের তত্ত্বে একমত হন অথবা আপনি কাতার চলে যান। কিন্তু ভারতীয় সাংবাদিক এবং ভারতীয় বিভিন্ন সোর্স দাবি করছে যে এই তথ্য বাংলাদেশের গণমাধ্যম যে তথ্য দিচ্ছে এই তথ্য সত্য নয়। এরই মাঝে একটা চাঞ্চল্যকর খবর প্রকাশিত হলো গত রাতে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বললেন শেখ হাসিনার সঙ্গে তার ভার্চুয়াল মিটিং হয়েছে। কি কথা হলো জিএম কাদেরের সঙ্গে শেখ হাসিনার? এই মুহূর্তে যখন নানা পক্ষ আওয়ামী লীগ নিয়ে নানা রকমের আলোচনা চলছে, আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে দেওয়ার কথা চতুর্দিক থেকে যখন আলোচিত হচ্ছে, তখন জিএম কাদেরের সঙ্গে এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে হয়। তাহলে কি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে কোনোভাবে আগামীতে তাদের রাজনীতির ক্ষেত্রে কাজে লাগাতে চাইছে? চলুন কি বললেন জিএম কাদের, কতটুকু বললেন, কতটুকু বলতে চাইলেন না একটু বুঝি, এবং তার ওই শব্দ প্রয়োগের মাধ্যমে কতটুকু বোঝা যায় সেটা একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি ব্যাপারটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার কথা হয়েছে। এটা প্রথমবারের মতো জিএম কাদের বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে গত রাতে স্বীকার করেছেন। এই বৈঠকটা ভার্চুয়ালি এই বৈঠকটা কবে হয়েছে সেই দিন তারিখ তিনি বলেননি। তিনি বলেছেন যে হ্যাঁ কথা হয়েছে, মিটিং হয়েছে। কি কথা হয়েছে
সেই কি কথা হয়েছে প্রশ্নে তিনি বলেছেন যে কুশল বিনিময় হয়েছে, কেমন আছি কেমন আছেন তিনি, এই কুশল বিনিময় হয়েছে, এছাড়া কিছুই নয়। মানে রাজনৈতিক কোনো আলাপ হয়েছে কিনা সেই প্রশ্ন জিএম কাদের যেভাবে এড়িয়ে গেছেন তাতে স্পষ্ট বোঝা যায় যে শেখ হাসিনার সঙ্গে জিএম কাদেরের যে টেলিকনফারেন্স কিংবা ভার্চুয়াল মিটিং সেটা অবশ্যই একটা পরিকল্পনার অংশ, এবং নিশ্চিত করেই শেখ হাসিনার বর্তমান অবস্থান, বর্তমান নাম্বার কিংবা শেখ হাসিনা যে বিদেশি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করেন বলে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সময় দাবি করেছে, সেগুলো তো জিএম কাদেরের জানা থাকার কথা নয়। তার মানে কলটা ওই দিল্লি থেকেই এসেছে বলেই ধারণা করা যেতে পারে। আর দিল্লি থেকে যদি কলটা জিএম কাদেরের কাছে আসে তাহলে সেটা যে কুশল বিনিময়ের জন্য নয়, সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। এটা যে রাজনৈতিক আলাপ, এবং এই মুহূর্তে বর্তমান সরকার আসার পরে আওয়ামী লীগকে তারা রাজনীতিতে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং তারেক রহমানের বগুড়া সফরকে নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।